বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মতীয় ধর্মদর্শন আর বাবা সাহেবের যে সমাজ পরিবর্তন এবং আমাদের যে রক্ষা কবচ দিয়ে গেছে, এদের ভিতরে কিছু একটা শ্রেণীর মানুষ মানে একটা বিভাজন তৈরি করতে চাইছে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যদি কারো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে থাকে সেটা আলাদা বিষয়। হরিচাঁদ গুরুচাঁদের যারা মতুয়পন্থী, যে বিশেষ করে যারা একটুখানি ভাববাদী বা বৈদিকপন্থী, তারা বলছেন যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এর কথা বাবা সাহেব কেন বলেননি। আবার একেবারে কট্টর যারা বাবা সাহেব পন্থী, বাবা সাহেব ছাড়া তারা আর কিছু বোঝেন না, তারা আবার বলছেন যে এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কি করেছেন, যা করেছেন বাবা সাহেবই করেছে। এই যে দুই পক্ষেরই, শুধুমাত্র বৈদিক মতুয়ার কথা বলছি না আমি, যারা বাবা সাহেবের ভক্ত ঠিক আছে, কিন্তু এই কথাগুলো বলে তারা হরিচাঁদ ঠাকুরের দর্শন, গুরুচাঁদ ঠাকুরের দর্শন আর বাবা সাহেবের দর্শনের মধ্যে যে কোনো পার্থক্য নেই, তারা যে এই যে মানসিকতাটা পোষণ করছে, এই বিষয়ে ভাই পবিত্র বিশ্বাস, তোমার কাছ থেকে আমি কিছু মতামত চাইছি যে তারা এই কথাগুলো বলে প্রকান্তরে আমাদের সমাজে মানে ক্ষতি করছেন না, মানে আমরা একটা জায়গায় আসতে পারি বৃহত্তর শক্তি হিসাবে। যে বিভাজনটা ঘটছে বা ঘটাচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে শুধুমাত্র, আবারও রিপিট করছি, শুধুমাত্র বৈদিক মতুয়াদের দোষ দিই, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তারাও বলছেন যে যা করেছেন বাবা সাহেব করেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের চিন্তা চেতনা, আমার ব্যক্তিগত চিন্তা চেতনায় যে বাবা সাহেব সমগ্র মনীষীদের চিন্তা দর্শনকে তিনি এক জায়গায় নিয়ে একটা জায়গায় কম্প্যাক্ট ভাবে আমাদের স্বাধীনতার কথা ভেবেছেন, সমষ্টির মুক্তির কথা ভেবেছেন। কিন্তু এই যে প্রেক্ষাপটটা বর্তমানে চলছে, বিভিন্ন রকম যে মনুবাদী বা ব্রাহ্মণ্যবাদী বা প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল, মানে তারা যেভাবে চাইছে সুচতুরভাবে এই বিষয়গুলো আমাদের সমাজের মানুষের মধ্যে ঢুকে গেছে। এই বিষয়ে তোমার মোটামুটি যে আমাদের একটা কিভাবে উত্তরণের রাস্তা হতে পারে এবং কি অ্যাকচুয়ালি আমাদের করা উচিত, এই বিষয়ে গান তো শুনলাম, এবার তোমার একটু ব্যক্তিগত মতামত একটু জানতে খুব ইচ্ছা করছে। একদমই, আমি একেবারে নির্দিষ্ট করে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথমত, আমরা দীর্ঘ প্রায় ৩,০০০-৩,৫০০ বছর ধরে বহিরাগত আর্য শাসনের অধীনস্থ ছিলাম। আর বহিরাগত আর্যরা এই দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠীকে শাসন করার জন্যে তারা বর্ণভেদ প্রথা চালু করলো, কাল্পনিক দেবদেবীর উদ্ভাবন করলো, শাস্ত্র নির্মাণ করলো। শাস্ত্র তো নয়, আসলে শস্ত্র, এক ধরনের মানে চাক্ষুষ নয়, যেগুলো শস্ত্র, অর্থাৎ মানুষের মগজকে ধোলাই করে তাদেরকে বশীভূত করে রাখা। তো সেই দীর্ঘ ৩৫০০ বছর ধরে একটা মনুবাদী শাসন, একটা ব্রাহ্মণ্যবাদী শাসন, সেই শাসনে একেবারে এই ভারতবর্ষের যে মূল্যবাসী মানুষগুলো, তারা শোষিত হতে হতে তাদের মেধা মগজ একেবারে তলানিতে ঠেকেছে। সেইখান থেকে তুলে আনার জন্যে আমাদের ঠাকুর হরিচাঁদ, ঠাকুর গুরুচাঁদ তারা আন্দোলনটা শুরু করেছিলেন। মূল লক্ষ্যটা ছিল এই ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্ত করা, এই মনুবাদ থেকে মুক্ত করা, একটা শোষিত জাতিকে তাদের আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়া, মানুষের সম্মান দেওয়া, সামাজিকভাবে যাতে তারা এই পৃথিবীর বুকে সুস্থভাবে বাঁচতে পারে, সেই অধিকার ফিরিয়ে দেওয়া। তাহলে মূল কথাটা হলো, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর তারা আন্দোলন করেছিলেন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, মনুবাদের বিরুদ্ধে। এবার একটা পরিবর্তন আনতে গেলে, একটা বিপ্লব আনতে গেলে দুম করে তো একটা বিপ্লব হয় না, ধীরে 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 তাকে অভিযোজিত করতে হয়। একটা অবস্থান থেকে, একটা ভাবের মধ্যে থেকে আর একটা ভাবে বলতে চাইছো যেটা হচ্ছে সিঁড়ি, একদম মানে একটার পর একটা সিঁড়ি, মানে ধীরে ধীরে তাকে অভিযোজিত হতে হয়, চূড়ান্ত জায়গায় পৌঁছাতে হয়। এবার আমি মানে যে তৎকালীন, অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের সমসাময়িক কাল, অর্থাৎ আজ থেকে প্রায় ২০০ বছর আগে, সেই সময়
হরিচাঁদ ঠাকুর যে অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় সেই স্থানের মানুষদের অবস্থান কি ছিল। একেবারে বৈদিকতায় আকীর্ণ একটা আবহ ছিল তখন। সেই বৈদিকতার মোহজাল, সেই বৈদিকতার কুয়াশাচ্ছন্নতা থেকে তাদেরকে ধীরে ধীরে বের করে আনার জন্যে তাকে খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হয়েছে। একেবারেই সরাসরি বৈদিকতা বিরোধী পদক্ষেপ তিনি নিতে গেলে সেই সময় হয়তো একটা সংঘাত তৈরি হতো, চরমতম সংঘাত। সেই সংঘাত হয়তো একটা নেতিবাচক দিকও টেনে নিয়ে আসতে পারত, যার জন্যে ধীরে ধীরে সেই মানুষগুলোকে এই ব্রাহ্মণ্যবাদের শোষণের আওতা থেকে বের করে আনার জন্য তিনি পদক্ষেপ শুরু করলেন, সমাজ জাগরণ শুরু করলেন। এবার এই জাগরণ সেই সময় যারা ভাববাদী ছিল তাদেরকে খুব বড় রকমের প্রতিকূল পরিবেশের মুখোমুখি যাতে হতে না হয় সেইভাবেও তিনি ভেবেচিন্তে এগিয়েছেন। পাশাপাশি যাতে এই মানুষগুলো ভালো এবং মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝতে পারেন, সেই জন্যে তিনি জাতিকে শিক্ষিত করার একটা ভাবনা ভাবলেন এবং সেই ভাবনাটাকে বাস্তবে রূপায়িত করলেন হরিচাঁদ ঠাকুর। এই সমস্ত কিছুর পিছনে কিন্তু উদ্দেশ্য একটাই, ব্রাহ্মণ্যবাদ থেকে এই সমাজকে মুক্ত করা এবং এই দীর্ঘদিনের শোষণ বঞ্চনা থেকে এদেরকে মুক্তি দেওয়া। এটা গেল যে একটা বৈদিকতায় আচ্ছন্ন পরিমণ্ডল থেকে একটা জাতিকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা। এর জন্য হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সম্পূর্ণ বস্তুবাদী চিন্তাভাবনা একেবারে সরাসরি করেননি। আমার যেটা মনে হয়েছে, তিনি ধীরে ধীরে চেষ্টা করেছেন মানুষকে মূল পথে নিয়ে আসা, অর্থাৎ মূল লক্ষ্য ব্রাহ্মণ্যবাদ মুক্ত করা, বৈদিক শোষণ থেকে এদেরকে মুক্ত করা। আর এ পাশে বাবা সাহেব আম্বেদকর, তিনি তো তৎকালীন সময়ের সর্বোচ্চ ডিগ্রিধারী, যার 32খানা মাস্টার্স ডিগ্রি রয়েছে, যার 3টে ডক্টরেট রয়েছে, সম্ভবত বেশিও হতে পারে। এবার এত বড় একজন উচ্চ মানের, বিশ্বমানের শিক্ষিত মানুষ, তিনি তো ভাববাদের মধ্যে যাবেন না, যেহেতু তার জ্ঞানের জগৎ, তার শিক্ষার জগৎ, সেটা তাকে প্রচুর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। সুতরাং তাকে ভাববাদের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন পড়েনি কখনো। যে কারণে তিনি সরাসরি মানুষকে বোঝাতে চেষ্টা করেছেন যে এই বৈদিকতার শোষণ, বৈদিকতার মোহজাল থেকে মুক্ত হয়ে একটা স্বাধীন জীবন যাপন করা, ভারতবর্ষের মানুষকে একটা তার নিজস্ব জগৎ, আত্মসম্মর্যাদার জগৎ, আত্মসম্মানের জগৎ খুঁজে বের করতে হবে, পেতে হবে। এবং তার জন্য চাই সংগ্রাম, তার জন্য চাই লড়াই। সেই লড়াইটা কার বিরুদ্ধে? ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, মনুবাদের বিরুদ্ধে। যে মনুবাদী সিস্টেম, যেটা যদি আলোচনায় আসে তো অনেক রকমের অমানবিক নিয়ম কানুন সেখানে দেখা যাবে। তো সমস্ত এই নাগপাশ থেকে বের করে আনার জন্য বাবা সাহেব সরাসরি চেষ্টা করলেন। ওই যে পূর্ব মনীষীদের দিশা তিনি অনুসরণ করে, বা বলা চলে সেই গৌতম বুদ্ধের নীতি আদর্শ মাথায় রেখে, আমাদের যে পূর্বজ জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে, শাহুজি মহারাজ, তাদের চিন্তা ভাবনাকে মাথায় রেখে তিনি সমাজকে কিভাবে এই বৈদিকতার মোহজাল থেকে বের করে আনবেন সেই চেষ্টা করলেন এবং মানুষকে পথ দেখানোর জন্য নিজেই কলম ধরলেন। মানুষের কাছে নিজে বক্তব্যের ভিতর দিয়ে, গ্রন্থের ভিতর দিয়ে, লেখালেখির মধ্যে দিয়ে জাগানোর চেষ্টা করলেন। তাহলে ইনি কলম ধরে লেখালেখির মাধ্যমে মানুষকে জাগানোর, বক্তব্যের মাধ্যমে মানুষকে জাগানোর চেষ্টা করছেন এই বৈদিকতার মোহজাল থেকে মুক্ত করার জন্য। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তারা একেবারে সরাসরি না হলেও তাদের মূল উদ্দেশ্য ছিল সমাজকে শিক্ষিত করে, তাদেরকে সচেতন করে, সজাগ করে তাদেরকে ওই বৈদিকতার মোহজাল থেকে বের করে আনা। সুতরাং দেখতে পাচ্ছি যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তাদেরও যে লক্ষ্য, বাবা সাহেব আম্বেদকর তারও সেই লক্ষ্য। তাহলে দুইজন, এই দুটো প্রদেশ মানে ভারতবর্ষের দুই প্রান্ত থেকে এই যে দুইজন সত্তা, দুটো সত্তা মানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং বাবা সাহেব, তাদের লক্ষ্য এই যে বৃহত্তর অংশের একটা মানুষ যারা দীর্ঘকাল শোষণ বঞ্চনার শিকার হয়েছে তাদেরকে মুক্ত করা। তাহলে আমরা
তো সেই শোষিত সমাজ আমাদের জন্য যে মুক্তির বার্তা দেবে, যে আমাদের মুক্তির দিশা দেখাবে, সেই তো তাকেই তো আমরা বরণ করে নেব। তা ওদিকে আমরা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে পেয়েছি যে আমাদের এই পিছিয়ে পড়া শোষিত সমাজের মুক্তির জন্য দিশা দেখিয়েছেন। এর পাশে বাবা সাহেবকে পেয়েছি যে তিনিও আমাদের এই শোষিত বঞ্চিত সমাজের মানুষের জন্য মুক্তির দিশা দেখিয়েছেন। এতে তো আমি তো কোনো প্রভেদ পাই না খুঁজে। এবার কথা আসে যে ভাববাদী মানুষেরা বা বৈদিকপন্থী মানুষেরা, এবার যে মানুষগুলো এখনো বৈদিকপন্থী রয়ে গেছেন বা নিজেদের আবার মতুয়াও ভাবছেন, যেহেতু তারা শোষিত বঞ্চিত সমাজের মানুষ, আমার যেটা মনে হয় তারা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে দর্শন সেটা এখনো বুঝতে পারি, উপলব্ধি করতে পারেন। যে কারণে এই অজ্ঞতা থেকে, আমি অবশ্যই অজ্ঞতাই বলবো, যেহেতু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের দর্শনকে তারা উপলব্ধি করতে পারেননি, সেই কারণেই বাবা সাহেবের দর্শনকেও তারা বুঝতে পারছেন না। এবং বিরোধটা সেখানে, তারা যে বৈদিকতায় আচ্ছন্ন হয়ে রয়েছেন, আসলে সত্যি কথা বলতে কি তারা মতুয়া দর্শন থেকেও বিচ্ছিন্ন। মতুয়া দর্শনের যে মোটিভ, যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটা স্পষ্ট এখন তাদের মধ্যে ধারণাই তৈরি হয়নি, যার জন্যই বাবা সাহেবকে মেনে নিতে তাদের অসুবিধে। আর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তারা এখনো পর্যন্ত ওই কাল্পনিক দেব দেবী মনুবাদের বা ব্রাহ্মণ্যবাদের যে বিভিন্ন অবতার, তাদেরই পরবর্তী অবতার বলে ধরছে। কিন্তু বাস্তবে তো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের দর্শন সেটা বলে না, সেটা শেখায় না। যে কারণে আমাদের সমাজের মানুষকে প্রথমে গুরুচাঁদ ঠাকুর ভীষণভাবে চেষ্টা করতে শিক্ষিত করে তুলতে, যে শিক্ষিত হলে এদের হয়তো এই ভালো মন্দ বোধটা স্পষ্ট হবে এবং তারা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের দর্শনটাকে স্পষ্টত বুঝতে পারবে। এবার সেইটা দরকার ভীষণভাবে। আর যেদিন আমাদের সমাজের মানুষ সত্যিকার অর্থে কোন রকম মনুবাদী শাসনের প্রলোভনে বা মোহজালে আটকে না থেকে সত্যিকারে শিক্ষিত হয়ে উঠবে, সেই দিন তারা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের এবং বাবা সাহেব আম্বেদকরের মধ্যে আর কোনো প্রভেদ খুঁজে পাবে না। এটা আমার মনে হয়। তো আমি তো কোনো প্রভেদ পাই না, সেইভাবে আমি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে যে শ্রদ্ধার আসনে রাখি, বাবা সাহেব এবং আরো অন্যান্য মূল্যবাসী সমাজ জাগরণের জন্য যারা প্রাণপাত করেছে তাদের সেই আসনেই রাখি। কারণ আমার কাছে তো ওই কাল্পনিক স্বর্গ নরক দেব দেবী অবতার এই বিষয়গুলোর কোনো অস্তিত্ব নেই, যেহেতু সেহেতু আমার কাছে তার কোনো মূল্য নেই। আমার কাছে একটা সমাজকে যিনি জাগানোর মন্ত্র দিয়েছেন, যা একটা আলোর দিশা দিয়েছেন, সেই মানুষই আমার কাছে ভগবান বলি, ঈশ্বর বলি, যা কিছু আছে সমস্তই এই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং বাবা সাহেব আম্বেদকর। ধন্যবাদ। খুব ভালো যুক্তিপূর্ণ অভিমত, খুব ধন্যবাদ।